জাতীয় নির্বাচনের ব্যালট পেপার সরবরাহ শুরু, আজ পাঠানো হচ্ছে দূরের জেলাগুলোতে। পরাজয় জেনে নাশকতার পথ বেছে নিয়েছে বিএনপি জামায়াত, আওয়ামী লীগের অভিযোগ। সরকার ও ইসি যৌথভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে, বৈঠক বয়কটের পর ঐক্যফ্রন্ট নেতারা। শেষ মুহূর্তের প্রচারে উৎসবমুখর সারা দেশ, প্রতিটি ভোটারের কাছে পৌঁছানোর চেষ্টা প্রার্থীদের। আমন্ত্রণ সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি সুমনা সিমি। এতক্ষণ শিরোনামগুলো শুনছিলেন, এবার পুরো খবর। কক্সবাজার জেলায় পাঠানোর মধ্য দিয়ে শুরু হয়েছে দেশের বিভিন্ন জেলায় নির্বাচনের ব্যালট পেপার সরবরাহ কার্যক্রম। দুপুরে রাজধানীর তেজগাঁয়ে গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস থেকে ব্যালট পেপার পাঠানোর কাজ শুরু করে নির্বাচন কমিশন। এর আগে প্রিন্টিং প্রেসের যুগ্ম সচিব মোহাম্মদ আসাদুজ্জামান নির্বাচন কমিশনের যুগ্ম সচিব খন্দকার মিজানুর রহমান হাতে ব্যালট পেপার তুলে দেন। এ সময় খন্দকার মিজানুর রহমান জানান, কক্সবাজার পার্বত্য 3 জেলা ও উত্তরবঙ্গের পঞ্চগড় সহ মোট 22টি জেলাতে নির্বাচনের ব্যালট পেপার পাঠানো হচ্ছে। বুধবার বাকি জেলাগুলোতে পাঠানোর কথা জানান তিনি। মিজানুর রহমান আরও জানান, ব্যালট পেপার জেলাগুলোতে সঠিকভাবে পৌঁছাতে পর্যাপ্ত নিরাপত্তা নেওয়া হয়েছে। আদালতের আদেশে যদি কোনো জেলার জন্য নতুন করে ব্যালট পেপার ছাপানোর প্রয়োজন পড়ে, সে বিষয়েও প্রস্তুতি নেওয়া আছে। 300টার ভিতর 6টা ইভিএম আপনারা জানেন, আর একটা নির্বাচন স্থগিত আছে। তো 293টার ব্যালট পেপার আমরা আজ এবং আগামীকালকের ভিতর বিতরণ করতে চাচ্ছি। আমাদের 3টা প্রেস থেকে এটা বিতরণ হবে। যে সমস্ত জেলা দূরবর্তী এবং যেখানে একটু সময় বেশি লাগে সেগুলো আমরা প্রায়োরিটি দিয়ে সেগুলো আজকে বিতরণ করছি এবং আগামীকালকের ভিতর আমরা আশা করছি সব জেলায় দিতে পারবো। আইএসআই এর সহযোগিতায় নির্বাচনকে ঘিরে বিএনপি জামায়াত বড় ধরনের নাশকতা চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান। সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। আব্দুর রহমান বলেন, পরাজয়ের টের পেয়েই সন্ত্রাস নাশকতার পথ বেছে নিয়েছে তারা। বিএনপি জামায়াত ও ঐক্যফ্রন্টের হামলায় দলের 5 জন কর্মী নিহত ও প্রায় 300 কর্মী আহত হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানান তিনি। নির্বাচন ভণ্ডুল করতে যে কারো উপর হামলা হতে পারে উল্লেখ করে নাশকতা প্রতিহত করতে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান আব্দুর রহমান। তিনি বলেন, সেনাবাহিনীকে নিয়ে অপপ্রচার করে বিভ্রান্তি সৃষ্টি বিএনপি জামায়াতের পুরনো কৌশল। এ বিষয়েও সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয় সংবাদ সম্মেলনে। নির্বাচনকে ঘিরে বড় ধরনের নাশকতা এবং বড় ধরনের প্রাণহানি ঘটানোর একটা ষড়যন্ত্র চলছে এবং যেই ষড়যন্ত্রের পেছনে পাকিস্তানি আইএসআই এই গোয়েন্দা সংস্থাটি তারা কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে বলেই বিকল্প পথে ক্ষমতায় যেতে চায় না, এমন মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে নোয়াখালী 3 আসনে নৌকার প্রার্থী মামুনুর রশিদ কিরণের সমর্থনে এক পথসভায় তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, প্রতিষ্ঠার পর থেকে প্রতিবার আন্দোলন সংগ্রাম করে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ। গণতন্ত্র থাকায় দেশে সমৃদ্ধি এসেছে বলেও মনে করেন তিনি। ওবায়দুল কাদের আরও বলেন, জনগণের কল্যাণের জন্য রাজনীতি করে আওয়ামী লীগ, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ভাগ্যের উন্নতির জন্য নয়। আওয়ামী লীগ যতবারই ক্ষমতায় এসেছে আমরা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছি। আমরা বন্দুকের নল উঠিয়ে ক্ষমতায় আসিনি। সরকার ও নির্বাচন কমিশন যৌথভাবে নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক অসমাপ্ত রেখে বেরিয়ে এসে তিনি এ অভিযোগ করেন। নির্বাচনকে সরকার প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব প্রার্থীর
সমান সুযোগ নিশ্চিত করার দাবি নিয়ে নির্বাচন কমিশনে যান ঐক্যফ্রন্ট নেতারা। সেখানে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সঙ্গে বৈঠকে বসেন ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্টের প্রতিনিধি দল। পরে বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। সারা দেশে বিরোধী দলীয় প্রার্থীদের আক্রমণ, তাদেরকে আহত করা যেভাবে চলছে, তাণ্ডব চলছে একটা, সেই পরিস্থিতিতে নির্বাচন কমিশনকে আমরা যখন জানিয়েছি, দুর্ভাগ্যজনকভাবে প্রধান নির্বাচন কর্মকর্তার কাছ থেকে আমরা সেই ধরনের কোনো আচরণ পাইনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত রাজধানীর প্রার্থীরা। সকালে নবীপুর এলাকা থেকে প্রচার শুরু করেন ঢাকা 10 আসনে আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপস। তিনি প্রচার চালাচ্ছেন গণকটুলি ও এনায়েতগঞ্জে। ঢাকার 11 থেকে 18 আসনের আওয়ামী লীগ প্রার্থীদের সমর্থনে গুলশান, মহাখালী, শ্যামলী, মিরপুর ও উত্তরায় গণসংযোগ ও পথসভা করছেন ব্যবসায়ী, চলচ্চিত্র শিল্পী ও নাট্য ব্যক্তিত্বরা। বেলা 4টায় তেজগাঁয়ে প্রচার শুরু করেন ঢাকা 12 আসনের আওয়ামী লীগ প্রার্থী আসাদুজ্জামান খান। এদিকে সকাল থেকে বিভিন্ন আসনে প্রচারে নেমেছেন বিএনপি প্রার্থীরা। দুপুর 1টা থেকে গুলশান ও মহাখালীতে প্রচারে নেমেছেন ঢাকা 17 আসনের বিএনপি প্রার্থী আন্দালিব রহমান পার্থ। বেলা 2:30টায় ধোলাইখালে প্রচার চালাবেন ঢাকা 6 আসনের বিএনপি প্রার্থী সুব্রত চৌধুরী। ভোটের প্রচারের খবর জানাতে এবার রাজধানী তেজগাঁ থেকে যোগ দিয়েছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, আপনার কাছে জানতে চাই যে প্রার্থীদের প্রচার কেমন দেখছেন আর তারা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের কাছে টানার জন্য? আমি এই মুহূর্তে আছি আসলে বিজয় সরণিতে। তেজগাঁয়ে যাবেন একটু পর স্বরাষ্ট্রমন্ত্রী। বিজয় সরণির আওলাদ হোসেন মার্কেট থেকে আসলে তার মোটর শোভাযাত্রাটি শুরু হবে। আমরা যেহেতু জানতে পেরেছি আর কিছুক্ষণের মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এখানে এসে উপস্থিত হবেন এবং ঢাকা 12 আসনের জন্য নির্বাচনী প্রচারণার কাজে তিনি নামবেন। আমরা যদি আপনাকে এই মুহূর্তে এখানকার পরিস্থিতি সম্পর্কে একটু বলতে চাই বা দেখাতে চাই, এখানে এর মধ্যে নেতাকর্মীরা চলে এসেছেন এবং নেতাকর্মীরা তার জন্য অপেক্ষা করছেন কখন স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন এবং তারপরেই আসলে মূলত নির্বাচনী প্রচারণার কাজে বের হবেন। নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে যে ভোটারদের তুষ্টির জন্য যে সকল আশ্বাস দেওয়া দরকার বা উন্নয়নের কথা বলা দরকার বা যেসব উন্নয়ন করতে হবে সেই বিষয়গুলোতে আসলে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলবেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়া যদি আমি আপনাকে বলতে চাই, আজকে সকাল থেকে যদি রাজধানীতে নির্বাচনী প্রচারণার কথা বলতে চাই, তাহলে সকালে আমরা দেখেছি যে শেখ ফজলে নূর তাপস এবং ফারুক চিত্রনায়ক ফারুককে ঢাকা 17 আসনের যিনি প্রার্থী তিনি নির্বাচনী প্রচারণায় বেরিয়েছিলেন এবং সেখানে তিনি নির্বাচনী প্রচারণা করেছেন এবং প্রচারণা করার ক্ষেত্রে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়েছেন, ভোটারদেরকে বিভিন্ন আশ্বাস দিচ্ছেন, বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন উন্নয়নমূলক কাজকর্ম করার ক্ষেত্রে। এবং ফারুক বলেছেন যে আসলে তিনি যে আসনটিতে আছেন সেই আসনে যে বস্তি আছে সেই বস্তিগুলো তিনি উন্নয়ন করবেন। এছাড়াও শেখ ফজলে নূর তাপস, তারপর ঢাকা 11 থেকে ঢাকা 16, 17 আসন পর্যন্ত যারা প্রার্থী আছেন সবাই কিন্তু আসলে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং শেষ মুহূর্তের প্রচারণার ক্ষেত্রে ভোটারদের তুষ্টি অর্জনের চেষ্টা করছেন। আর ভোটারদের বিষয়ে যদি আপনাদেরকে একটু বলতে চাই, ভোটারদের সাথে আমাদের কয়েকজনের সাথে কথা হয়েছে, তারা যেটা বলছেন যে আসলে সৎ এবং যোগ্য প্রার্থী যিনি কিনা এলাকার উন্নয়ন করবেন এবং সেক্ষেত্রে উন্নয়নের পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সুশাসনের জন্য যারা কাজ করবেন তাদেরকে আসলে বেছে নিতে চাচ্ছে এবারে ভোটাররা। এটা হচ্ছে ভোটারদের মনোভাব আর প্রার্থীরা আসলে ভোটারদেরকে সেই ধরনের আশ্বাসই দিচ্ছেন। কিন্তু এই হচ্ছে এখানকার সর্বশেষ অবস্থা। রাজধানীর নির্বাচনী প্রচার জানাচ্ছিলেন সহকর্মী। নির্বাচিত হলে দোহার নবাবগঞ্জে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ঢাকা 1 আসনের আওয়ামী লীগ প্রার্থী সালমান এফ রহমান। সকালে কমলগঞ্জে গণসংযোগে গিয়ে ভোটারদের কাছে এ প্রতিশ্রুতি দেন তিনি। সকাল থেকেই দোহার নবাবগঞ্জের বিভিন্ন কেন্দ্র ঘুরে বেড়ান তিনি। এ সময় তিনি বলেন, নির্বাচনে বিজয়ী হলে ভবিষ্যতে এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ গুরুত্ব দেবে আওয়ামী লীগ সরকার। নৌকাকে আবারও বিজয়ী করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এলাকার উন্নয়নে হাজারো মানুষের কর্মসংস্থানের ব্যবস্থায় নেওয়া হবে বিশেষ উদ্যোগ। রাস্তাঘাট প্রশস্ত ও উন্নত করতে নানা পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। আশ্বাস দেন সবসময় মানুষের পাশে থাকার।
এ সময় তার নির্বাচনী এলাকার মানুষ তাকে স্বাগত জানান। আমাদের এলাকায় আমরা একটা বড় আকারে 1000 একরে আমাদেরকে কিন্তু একটা অর্থনৈতিক অঞ্চল করা দরকার। সেটা যদি আমরা ইনশাআল্লাহ করতে পারি তাহলে আমাদের যুবক তরুণী যারা আছেন তাদের কর্মসংস্থানেরও ব্যবস্থা হবে এবং ওখানে আরেকটা সুবিধা হয় কি ওখানে অনেক সুযোগ সুবিধা দেওয়া যায়। যদি কেউ নতুন ব্যবসা করতে চায় বা নতুন উদ্যোক্তা হিসাবে নতুন ছোট মিল কারখানা করতে চায় সেটাও তারা করতে পারবে। ইনশাআল্লাহ আমি মনে করি আমাদেরকে এই অর্থনৈতিক একটা বড় আকারে একটা অর্থনৈতিক অঞ্চল আমাদেরকে নবাবগঞ্জে ইনশাআল্লাহ আমাদের করতে হবে। সশস্ত্র বাহিনী মাঠে নামার পর নির্বাচনী প্রচার আরও জোরালো হয়েছে। বিএনপি ও ঐক্যফ্রন্টের প্রার্থী সমর্থকের অংশগ্রহণও বেড়েছে। পাল্লা দিয়ে পথসভা, গণসংযোগ ও উঠান বৈঠক করছেন মহাজোট সহ বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রার্থীরা। শেষ মুহূর্তে প্রতিটি ভোটারের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন তারা। দেশের বিভিন্ন স্থানে টহল দিচ্ছে সেনাবাহিনী। এতে স্বস্তির পাশাপাশি জোরদার হয়েছে নির্বাচনী প্রচারণা। ফেনী 1 আসনেও বদলেছে দৃশ্যপট। প্রচারে আগের চেয়ে স্বতঃস্ফূর্ত দেখা গেছে বিএনপির নেতাকর্মীদের। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোই মহাজোট প্রার্থী জাসদের শিরিন আক্তারও নিশ্চিন্ত। নীলফামারীতে 3টি আসনেই প্রচারে সরগরম। মাঠ চষে বেড়াচ্ছেন মহাজোট ও ঐক্যফ্রন্টের নেতারা। এবারেও আশা করছি আমরা যে আমাদের নীলফামারীর মানুষ মহাজোটের প্রার্থীকেই অর্থাৎ নৌকা মার্কায় ভোট দিয়ে তারা আমাদের জয়যুক্ত করবে। ঠাকুরগাঁয়ে গণসংযোগ ও উঠান বৈঠক করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের পরিবারের সদস্যরা। আমাদের নির্বাচন ভোট, সেই ভোট আমাদের ধানের শীষে দিতে হবে। খুলনা 4 আসনে আওয়ামী লীগের প্রার্থীর দাবি নির্বাচনে সুষ্ঠু পরিবেশ রয়েছে, আর বিএনপির প্রার্থী দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। ওনাদের অফিসে আমি দেখেছি, নির্বাচনী অফিস, আমি কোনো জায়গায় বাধা দেখিনি। আমি মনে করি অ্যাবসলিউটলি লেভেল প্লেইং ফিল্ড সেখানে আছে। গুটি কয়েক সন্ত্রাসীর কাছে জিম্মি রয়েছে, আমরা সেই অবস্থার মুক্ত করব এবং সন্ত্রাস মুক্ত রূপসহ উপহার দিব। বাগেরহাটে অভিযোগ পাল্টা অভিযোগে চলছে নির্বাচনী প্রচার। তবে সবার সমান সুযোগ নিশ্চিতের আশ্বাস প্রশাসনের। নিরপেক্ষভাবে এবং সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করবার জন্য আমি আমার দায়িত্ব পালন করে যাচ্ছি। প্রচারণার শেষ দিকে তাই প্রতিটি ভোটারের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন প্রার্থীরা। মোস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। চট্টগ্রামের সীতাকুণ্ডে আওয়ামী লীগের প্রার্থী দিদারুল আলমের নির্বাচনী কার্যালয়ে পেট্রোল বোমা হামলায় যুবলীগ ছাত্রলীগের 3 কর্মী দগ্ধ হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও একজন। সকালে নির্বাচনী প্রচারের প্রস্তুতি নেওয়ার সময় 30-40 জনের একটি দল ক্যাম্পে পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটায়। এতে রায়হান উদ্দিন, মোহাম্মদ তৈয়ব ও সাদ্দাম হোসেন দগ্ধ হন। হামলাকারীদের প্রতিহত করতে গিয়ে আহত হন আবু সাদেক। 4 জনকে ভর্তি করা হয় চট্টগ্রাম মেডিকেলে। তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। হামলার জন্য বিএনপি জামায়াতের নেতাকর্মীদের দায়ী করেছেন আওয়ামী লীগ প্রার্থী দিদারুল আলম। তবে বিএনপি নেতাদের দাবি, আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের কারণেই এই হামলা। 13-14-15 নাশকতা করেছিল, বোমাবাজি করেছিল, মানুষ হত্যা করেছিল। তারাই পুনরায় আজকে আমাকে হত্যা করার উদ্দেশ্যে ওইখানে পেট্রোল বোমা মেরেছে। আমার সামনে আমার যারা নেতাকর্মী ছিল, প্রায় 10 জন ছিল, যুবলীগ ছাত্রলীগের কর্মীরা ছিল, ওয়ার্ড আওয়ামী লীগ সেক্রেটারি নিচে আছেন, ওদের উপরে বোমাটা পড়েছে। নির্বাচনী প্রচারের আরও খবর জানাতে এবার গাজীপুর ও চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি আদিলুর রহমানের কাছে, তিনি আছেন গাজীপুরে। আদিলুর, প্রচারে প্রার্থী ও ভোটারদের উৎসাহ উদ্দীপনা আপনি কেমন দেখছেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন? আদিল, প্রচারে প্রার্থী ও ভোটারদের উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন? আমি এই মুহূর্তে আছি গাজীপুরের 2 যে আসন, সেই আসনটিতে এবং টঙ্গী কলেজ গেট এলাকায়। এই মুহূর্তে এই এলাকায় গণসংযোগে নেমেছেন আওয়ামী লীগের যিনি প্রার্থী জাহিদ আহসান রাসেল।
আমি যদি আপনাকে উচ্ছ্বাসের বিষয়টি একটু ছবিতেই দেখাতে চাই, যে এখানে তার সঙ্গে তার প্রচারণায় নেমেছেন কয়েক হাজার আওয়ামী লীগের নেতাকর্মী, অর্থাৎ যে সহযোগী সংগঠনগুলো আছে, ছাত্রলীগ, যুবলীগ, সব সংগঠনের নেতাকর্মীরা কিন্তু একট্টা হয়েছেন এবং তারা নৌকার বিজয় ছিনিয়ে আনবেন এটিতে কিন্তু তারা বদ্ধপরিকর। এবং তারা দুপুর থেকেই বিভিন্ন ওয়ার্ডে তাদের যে নির্বাচনী প্রচার আর মাত্র দুদিনের মতো সময় আছে, সেই সময়টিতে কিন্তু তারা সারা চেষ্টা করছেন এবং তাদের প্রচারে আওয়ামী লীগের যে উন্নয়নগুলো, সেই উন্নয়নগুলো তারা তুলে ধরছেন এবং ভোটারদের কাছে নৌকার সমর্থন চাচ্ছেন। আমরা যিনি প্রার্থী আছেন তার সাথে কথা বলেছি, তিনি কিন্তু এখানকার 3 বারের এমপি এবং তিনি শহীদ আহসানুল্লাহ মাস্টারের ছেলে। তবে তিনি এবার বলছেন যে গত 10 বছরে সরকার যে উন্নয়ন করেছে তাতে এবার নৌকার বিজয় এখানে হবেই। এছাড়া আমি যদি অন্যান্য রাজনৈতিক দলগুলোর কথা বলি, অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু আজকে সকাল থেকে উৎসব মুখর পরিবেশে গাজীপুর যে 5টি আসন, সেই আসনগুলোতে তাদের নির্বাচনী যে প্রচার সেটি চালিয়েছেন। যদিও বিএনপি এবং ঐক্যফ্রন্টের যারা নেতাকর্মী আছেন তারা কিছু অভিযোগ করেছেন যে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে এবং নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। আর আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়টি যদি বলি, গাজীপুর 5টি সংসদীয় আসনে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতিটা খুবই ভালো আছে এবং এইখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সে কারণে সেনাবাহিনীর 570 জন সদস্য তারা টহল দিচ্ছেন। বিজিবির 13 প্লাটুন সদস্য এখানে তাদের টহল দিয়েছেন এবং র্যাব, পুলিশ সহ অন্যান্য যে নিরাপত্তা বাহিনীর যারা সদস্য আছেন তারাও কিন্তু সোচ্চার রয়েছেন এবং তারা, এবং আমি কিছুক্ষণ আগে রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তিনি বলেছেন যে একটি সুষ্ঠু নির্বাচন করতে যা যা দরকার সব ধরনের প্রস্তুতি কিন্তু তারা নিয়েছেন এবং নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সুষ্ঠু আছে বলে দাবি করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। তিনি বলেছেন যে গাজীপুরের যে 5টি আসন তার 922টি কেন্দ্রের মধ্যে 650 কেন্দ্র গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হয়েছে। সেখানে কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু থাকবে। বলা যায় যে গাজীপুরের এখনকার যে নির্বাচনী পরিবেশ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু খুবই ভালো আছে এবং আজকে সারাদিনে কোথাও আইন শৃঙ্খলা পরিস্থিতি। আদিল, আপনি সাথেই থাকুন। এবার চট্টগ্রামের পরিস্থিতি জানাবেন ইফতেখার ফয়সাল। ইফতেখার, প্রার্থীদের প্রচার কেমন চলছে আর আচরণ বিধি নিয়ে কোনো অভিযোগ আছে কিনা? আসলে আমরা আগেও যেমনটি জানাচ্ছিলাম, নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই প্রার্থীদের যে প্রচারণা সেটি অনেক বেশি বাড়ছে এবং প্রার্থীরা আসলে তাদের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রতিটি মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায় যে প্রচারণা চালাচ্ছেন এবং নিজের দলের পক্ষে যাতে মানুষ ভোট দেয় সেই বিষয়টি নিশ্চিত করার জন্য তারা কাজ করছেন। আমরা দেখেছি যে তফসিল ঘোষণার আগে কিংবা নির্বাচনের মনোনয়নকে কেন্দ্র করে প্রত্যেকটি দলে নেতাকর্মীদের মধ্যে বিভেদ, কোন্দল ছিল, কিন্তু এখন একেবারে শেষ মুহূর্তে এসে সবাই কিন্তু বিভেদ, কোন্দল ভুলে গিয়ে তারা প্রার্থীদের জন্য, দলের প্রার্থীদের জন্য কাজ করে যাচ্ছেন। আজকে সকালে আমরা দেখেছি যে চট্টগ্রামের যে 9 আসন, সেই 9 আসনে আওয়ামী লীগের যিনি প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নৌফেল, তার পক্ষে মূলত চট্টগ্রামের যে আন্দরকিল্লা এবং দেওয়ানবাজার এলাকায় প্রচারণা চালিয়েছেন এবং ডাক্তার শাহাদাত হোসেন যিনি বিএনপির প্রার্থী ওই আসনে, তিনি আসলে ওয়ার নিজাম রোডে প্রচারণা চালিয়েছেন। এই মুহূর্তে চট্টগ্রামের আগ্রাবাদে ডাক্তার আফসারুল আমিন যিনি 10 আসনের আওয়ামী লীগের প্রার্থী, তিনি সেখানে প্রচারণা চালাচ্ছেন। একইভাবে আমরা দেখেছি প্রতিটি আসনেই আসলে বিভিন্ন দলের নেতাকর্মীদের প্রচারণায় মুখর হয়ে উঠেছে। তবে একটি সমস্যা আমরা দেখেছি, যেটি হচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা যে নির্বাচনে প্রচারণায় বিভিন্ন বাধার যে অভিযোগ সেটি পাচ্ছি, সেটি যেমন আওয়ামী লীগের পক্ষ থেকে করা হচ্ছে তেমনি বিএনপির পক্ষ থেকেও করা হচ্ছে। আজকে যেই সকালে একটি ঘটনা ঘটেছে, আপনারা যেটি বলছিলেন চট্টগ্রামের সীতাকুণ্ডে, সেখানে আমরা দেখেছি যে পেট্রোল বোমার হামলায় 3 জন আওয়ামী লীগ কর্মী দগ্ধ হয়েছেন এবং আরো কয়েকজন আহত হয়েছেন বলে আমরা নিশ্চিত হয়েছি। কিন্তু এই ঘটনাটি কিভাবে ঘটেছে সেটি নিয়ে আমরা বিএনপি এবং আওয়ামী লীগের পক্ষ থেকে 2 ধরনের বক্তব্য পাচ্ছি। বিশেষ করে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে সেখানে তারা যখন প্রচারণার প্রস্তুতি নিচ্ছিলেন তখন অতর্কিত এসে বিএনপি জামাতের 40 থেকে 50 জনের একটি দল তাদের উপর পেট্রোল বোমা ছোড়ে এবং এক পর্যায়ে তাদের প্রতিহত করতে গেলে তাদের সঙ্গে সংঘর্ষ বাধে এবং সেখানেও আরো কয়েকজন নেতাকর্মী আহত হয় বলে তারা আমাদেরকে জানিয়েছেন। কিন্তু বিএনপির পক্ষ থেকে যদিও বলা হয়েছে যে তারা যখন তাদের প্রচারণা চালাচ্ছিলেন তখন এই মূলত তাদের বাধা দিতে গিয়ে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে বলে তারা অভিযোগ করেছেন। তো এই বিষয়ে আমরা আসলে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তারা এখনো পর্যন্ত কিভাবে ঘটনাটি ঘটেছে সে বিষয়ে সুনিশ্চিত করে কিছু বলতে পারেননি।
আর এই ধরনের অভিযোগ কিন্তু আমরা বিভিন্ন জায়গা থেকে পাচ্ছি। তবে নির্বাচনী প্রচার প্রচারণায় আচরণবিধি লঙ্ঘনের যে অভিযোগ সেটি বড় আকারে এখনো পর্যন্ত চট্টগ্রামে আমরা পাইনি। মূলত যেসব অভিযোগ প্রচার প্রচারণার ক্ষেত্রে কিংবা আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে আসছে সেটি হচ্ছে বিশেষ করে পোস্টার লাগানো নিয়ে। সেই ধরনের বিশেষ করে যেমন দেয়ালে পোস্টার লাগানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা আছে, সেই ধরনের ছোট ছোট যে অভিযোগগুলো সেগুলো কিন্তু মূলত এখানে যে ভ্রাম্যমাণ আদালতের যেসব দল কাজ করছে তারা গিয়ে সেই পোস্টারগুলো অপসারণ করছেন এবং যেই সব প্রার্থী রয়েছেন সেই প্রার্থীদেরকে সতর্ক করছেন। তো সব মিলিয়ে বলা যায় যে এখানে চট্টগ্রামে বড় কোনো ধরনের অভিযোগ কিন্তু এখনো পর্যন্ত আচরণবিধি লঙ্ঘনের আমরা পাইনি। তো এই ছিল চট্টগ্রামের সারা দেশে নির্বাচনী প্রচারের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। আবারও নির্বাচনী প্রচারের খবর, এবার বগুড়া, সিলেট ও খুলনা থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই বগুড়ার পরিস্থিতি জানাবেন হাসিবুর রহমান। হাসিবুর, প্রার্থীরা আচরণবিধি মেনে প্রচার চালাচ্ছেন কিনা, সার্বিক পরিবেশ আপনি কেমন দেখছেন? ছোটোখাটো অভিযোগ প্রায় আসছে, কিন্তু সবগুলো অভিযোগেরই যে সত্যতা রয়েছে এমন কথা বলছেন না যারা প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সাথে যারা নির্বাচনের সাথে রয়েছেন তারা এরকম অভিযোগ পেলেও সবগুলোর সত্যতা পাচ্ছেন না। তবে বেশ কিছু এলাকায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ একেবারে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। যেমন কয়েকদিন আগে সোনাতলায় বিএনপি দলীয় প্রার্থীর সমর্থকরা আওয়ামী লীগ দলীয় প্রার্থীর উপরে হামলা করে আগুন লাগিয়েছে, ভাঙচুর করেছে। এবার এইরকম অভিযোগও এসছে যে বিএনপি প্রার্থীর উপরও হামলা করা হয়েছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে। এরকম ছোটোখাটো অভিযোগ রয়েছে, কিন্তু সব মিলে এখন পর্যন্ত বগুড়ার নির্বাচনী পরিবেশ একেবারেই বলা যায় যে খুবই ভালো রয়েছে এবং এটি ধরে রাখতে পারলে আগামী নির্বাচন যে দিনটিতে হচ্ছে সেই দিনে শান্তিপূর্ণভাবে ভোটাররা ভোট কেন্দ্রে যাবেন এমন কথাও বলছেন ভোটারদের পাশাপাশি যারা তার সমর্থক রয়েছেন, প্রার্থী রয়েছেন তারাও। আর আজকে আমি সদর উপজেলায় এসে দেখতে পেয়েছি যে নির্বাচনের যে সব প্রস্তুতি থাকে, বিশেষ করে শুধুমাত্র ব্যালট পেপার ছাড়া ব্যালট বাক্সে যা কিছু থাকে, ধরেন 60 ধরনের জিনিস থাকে, সেগুলো একেবারে তৈরি করে রাখা হয়েছে। আগামীকাল বা পরশু ব্যালট পেপার এলে একেবারেই কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য যেসব প্রস্তুতি দরকার সেটি চূড়ান্ত হয়ে যাবে, এমনটাই বলেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান। তিনি যেটি আমাদেরকে জানিয়েছেন যে বগুড়া সদর উপজেলা 3,87,000-এরও বেশি ভোটার রয়েছেন এবং এটি 141টি কেন্দ্রে যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই জন্য সব ধরনের প্রস্তুতি তাদের অন্যান্য এলাকার মতোই নেওয়া হয়েছে। আর আমি জেলা নির্বাচন কমিশনের পাশাপাশি নির্বাচন অফিসের পাশাপাশি অন্যান্য এলাকায় আমাদের সহকর্মী এবং যারা রয়েছেন আমাদের বন্ধু তাদের কাছ থেকে যেটুকু জানতে পেরেছি, ছোটোখাটো ঘটনা ছাড়া পুরো উত্তরবঙ্গে নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত ভালো রয়েছে। আর সেনাবাহিনী মোতায়েনের পর মানুষের আস্থা কিছুটা বেড়েছে, সেই সাথে ভোটের যে ভয়টা মানুষের মধ্যে দেখা দিয়েছিল যে সেই ভয় কিন্তু অনেকাংশে আর নাই বললেই চলে এবং তারা বলছেন যে ভালোভাবেই এবার নির্বাচনে তারা ভোট দিতে যাবেন। শুধু তারা চান যে একটা শৃঙ্খল পরিবেশ যদি নিশ্চিত করা যায় ভোট কেন্দ্রে, তাহলে ভোটারদের উপস্থিতি হবে লক্ষ্য নেই, এমনটাই প্রত্যাশা করছেন ভোটারদের পাশাপাশি যারা মনোনয়ন পেয়েছেন, প্রার্থী হিসেবে রয়েছেন, সমর্থক রয়েছেন, তারা এমনটাই মনে করছেন। হাসিবুর, আপনি সঙ্গেই থাকুন। এবার সিলেটের খবর জানাবেন মঞ্জুর আহমেদ। মঞ্জুর, প্রচার নিয়ে ভোটারদের উৎসাহ কেমন আর আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের কিন্তু আর মাত্র 3 দিন বাকি। তো সেক্ষেত্রে কিন্তু আমরা বলা যায় যে ভোটের শেষের দিকের যে প্রচারণা সেটা বেশ জমে উঠেছে সিলেটের 6টি আসনে। আমরা যে 6টি আসন রয়েছে সিলেটের সবগুলো আসনেই আমরা দেখতে পাচ্ছি যারা প্রার্থী রয়েছেন, রাজনৈতিক দলের প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী যারাই আছেন বিভিন্ন দলের, তারা কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং ভোট প্রার্থনা করছেন। সিলেট জেলায় আসলে 6টি আসনে 21 লাখেরও বেশি ভোটার রয়েছেন। সব দলের প্রার্থীরাই চাইছেন যে অন্ততপক্ষে 60 থেকে 70% ভোটারের কাছাকাছি তারা যেতে এবং তাদের কাছে সরাসরি গিয়ে ভোট চাইতে, এমনটা তারা চেষ্টা করছেন। সেক্ষেত্রে কিন্তু তারা বিরামহীনভাবেই সকাল থেকে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সিলেট 1 আসনের কথা যদি বলি, আজকে শুভ বড়দিন, সেই বড়দিনের অনুষ্ঠানে সিলেটের যে আওয়ামী লীগ এবং বিএনপির 2 প্রার্থী সেখানে অনুষ্ঠানে যোগ দিয়েছেন এবং এই অনুষ্ঠানে যোগ দেওয়ার পরপরই দুপুরের দিকে তারা প্রচারণা চালিয়েছেন। একই অবস্থা কিন্তু সিলেটের বাকি সবগুলো আসনেই। আর নির্বাচনের পরিবেশের কথা যদি বলি, গতকাল থেকে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। আর সিলেটে কিন্তু অন্যান্য জেলায় যেভাবে সংঘাত হয়, কিন্তু সিলেটে কিন্তু আমরা সেরকমভাবে কিছু দেখছি না। তবে ছোটোখাটো কিছু অনুযোগ আছে প্রার্থীদের। তো এইসব বিষয়গুলো নিয়ে নির্বাচন কমিশন কাজ করছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা একটা অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ভোট করতে চান। সেক্ষেত্রে তাদের নির্বাচনে যাতে কেউ আচরণবিধি লঙ্ঘন না করতে পারেন, সেক্ষেত্রে 14 জন ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট তারা মাঠে কাজ করছেন এবং এই বিষয়গুলো তারা দেখভাল করছেন। তো সব মিলিয়ে বলা যায় যে সিলেটের ভোটের পরিবেশ এখন পর্যন্ত শান্ত রয়েছে এবং আগামী 3 দিন যে প্রচারণা রয়েছে এই প্রচারণার পরপরই কিন্তু প্রচারণা শেষ হয়ে যাবে এবং ভোটাররা ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন।
মঞ্জুর, আপনিও সঙ্গে থাকুন। এবার খুলনার পরিস্থিতি জানাবেন অভিজিৎ পল। অভিজিৎ, যেমনটি আপনি বগুড়া ও সিলেটের পরিস্থিতি শুনছিলেন, আপনি বলুন যে খুলনায় প্রচারে প্রার্থী ও ভোটারদের উৎসাহ উদ্দীপনা আপনি কেমন দেখছেন? নির্বাচনে ভোটারদের উৎসাহের কথা যদি বলি, যে ভোটাররা আসলে অনেকটাই উৎসাহিত। খুলনার চার দোকান থেকে যদি সর্বত্রই আপনি দেখবেন যে নির্বাচনী যে আলাপ আলোচনা সেটাই চলছে, যে তারা কেমন প্রার্থী হবেন, কোন প্রার্থী কেমন, কোন প্রার্থী আসলে কী ধরনের উন্নয়ন হবে, এই বিষয়গুলো নিয়েই আসলে ভোটারদের ভিতরে কথা হচ্ছে। এবং পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন থাকবে, এবং আপনি জানেন যে কিছুদিন আগে সেনাবাহিনী মোতায়েন হয়েছে, সেনাবাহিনী মোতায়েনের পর আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন কেমন আছে, সব কিছু মিলেই আসলে ভোটাররা অনেকটা উৎসবমুখর পরিবেশে তারা ভোট দেবে এরকম আশাবাদ ব্যক্ত করছেন। এবং ভোটের আলোচনায় আসলে সর্বত্র বিরাজমান রয়েছে। আর শেষ মুহূর্তের প্রচারণায় আসলে ব্যস্ত প্রার্থীরা পাল্টাপাল্টি অভিযোগ আর প্রতিশ্রুতির ঝুড়ি নিয়ে আসলে তারা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন এবং ভোট প্রার্থনা করছেন। আজকে সকাল থেকেই খুলনা 6টি আসনে যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা রয়েছেন তারা আসলে তাদের নির্বাচনী এলাকাগুলোতে শেষ মুহূর্তের প্রচারণাগুলো করছেন এবং শেষ মুহূর্তে ভোটারদের সমর্থন আদায়ের জন্য তাদের বাড়ি বাড়িতে যাচ্ছেন, উঠান বৈঠক করছেন, পথসভা করছেন এবং মাইকিং করছেন এবং যে যেভাবে পারছেন ভোটারদের কাছে পৌঁছাচ্ছেন এবং ভোট তাদের কাছে তার পক্ষে তার ভোট প্রার্থনা করছেন। প্রার্থীরা আসলে মূলত ভোট প্রার্থনার ভিতরে রয়েছে। আর যদি আইন শৃঙ্খলা পরিবেশের কথা বলি, আইন শৃঙ্খলা পরিবেশের বিষয় হচ্ছে যে খুলনাতে ছোটোখাটো দু একটি ঘটনা ঘটেছে, যেমন খুলনার ফুলতলাতে আপনার আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর এবং বিএনপি প্রার্থীদের কাছ থেকেও আমরা অভিযোগ পেয়েছি যে তাদের নেতাকর্মীদের উপর হামলা হয়েছে, তাদের অফিসে ভাঙচুর হয়েছে। এরকম ছোটোখাটো কয়েকটি অভিযোগ রয়েছে, কিন্তু সর্বোপরি খুলনা নির্বাচনী পরিবেশ আসলে প্রচারণা এবং উৎসবমুখর অবস্থায় রয়েছে এবং ধারণা করা হচ্ছে যে আগামী 30শে ডিসেম্বর যে নির্বাচন অনুষ্ঠিত হবে শান্তিপূর্ণ পরিবেশেই আসলে এই নির্বাচনটি অনুষ্ঠিত হবে। আর প্রশাসনের পক্ষ থেকে নির্বাচনের শেষ মুহূর্তের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি চলছে। খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে কিছুক্ষণ আগে আপনার খুলনা 2 আসনে ইভিএম এর নির্বাচন হবে, সেই ইভিএম এর মেশিন চলে এসেছে এবং ব্যালট পেপারও আগামীকালকের মধ্যে পৌঁছাবে বলে আমাদেরকে জানিয়েছেন খুলনা জেলা রিটার্নিং কর্মকর্তা। এবং তিনি বলেছেন যে নির্বাচনের সকল প্রকার প্রস্তুতি সম্পন্নের লক্ষ্যে যা যা করণীয় তারা ইতিমধ্যেই সম্পন্ন করে ফেলেছেন এবং পুলিশ প্রশাসন, র্যাব এবং আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা ইতিমধ্যেই মাঠে কাজ করছেন এবং নির্বাচনের পরিবেশ সম্পূর্ণ শান্তিপূর্ণ রাখতে যা যা করণীয় হবে তার সমগ্র ব্যবস্থায় তিনি করেছেন। তবে একটি বিষয় হচ্ছে যে গতকালকে তাকে একটি খুলনা জেলা রিটার্নিং কর্মকর্তাকে একটি চিঠি যোগে তাকে হুমকি দেওয়া হয়েছে এবং তিনি এই হুমকির বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন। তবে এই বিষয়ে তিনি আসলে কোনো জিডি বা কোনো অভিযোগ পুলিশের কাছে করেনি। তিনি বলেছেন যে কিছু দুষ্কৃতকারী নির্বাচনকে প্রস্তাবিত করার জন্য আসলে এই ধরনের কার্যক্রম ঘটেছে। সারা দেশে নির্বাচনী প্রচারের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। নির্বাচনকে ঘিরে জমজমাট ছাপাখানার ব্যবসা, শেষ মুহূর্তেও পোস্টার ব্যানার ছাপাতে ব্যস্ত মালিক শ্রমিকরা। তবে বিল বকেয়া পড়ার শঙ্কায় নির্বাচনী কাজ করছে না অনেক মুদ্রণ শিল্প মালিক। ময়মনসিংহ শহরের ছোট বাজার এলাকায় ছাপা কারখানাগুলোতে এখন কাজের ধুম। কম্পিউটারের নির্বাচনী পোস্টার, লিফলেটের ডিজাইন করা, ছাপানো, কাটাকুটিতে ব্যস্ত মালিক শ্রমিকরা। কাজ চলছে গভীর রাত পর্যন্ত। নির্বাচন উপলক্ষে অনেকে নিয়োগ করেছেন মৌসুমী কর্মী। এরপরও প্রার্থীদের চাহিদা পূরণ হচ্ছে না, ফলে অতিরিক্ত সময় কাজ করতে হচ্ছে। বাড়তি আয়ের সুযোগে দারুণ খুশি তারা। নির্বাচন শুরু হওয়ার সাথে সাথে অনেক কাজ, আমরা দিনরাত কাজ করে কুল পাইতেছি না। সব ধরনের পোস্টার, লিফলেট, ব্যানার, পরে বেস কার্ড, পরে আরও অনেকগুলাই, এগুলা সব কিছু মিলে অনেক কাজ। তবে নতুন ছাপাখানায় কাজের চাপ কিছুটা কম। বকেয়ার ভয়ে নির্বাচনের কাজে আগ্রহ কম অনেকের। ছাপার বিল কিন্তু খুবই কম, তো তারা দেখা যায় যে একটা মোটা অঙ্কের টাকা বকেয়া রাখেন। তো প্রার্থী যদি ফেল করেন তখন আমরা তাদের মুখের দিকে তাকাতে পারি না, তারা বলেন পরাজয়ের অজুহাত দেখান। মুদ্রণ শিল্প মালিক সমিতির হিসাবে 65 ছাপাখানা নির্বাচনকে ঘিরে জমজমাট। এই মুদ্রণ শিল্পের সঙ্গে 450-500 সরাসরি শ্রমিক জড়িত, এর সঙ্গে আছে আরও বাধাইয়ের লোকজন, অন্যান্য লোকজন আছে। এই সকলের জন্যই নির্বাচন একটি উৎসব, নির্বাচন একটি প্রত্যাশার বিষয় এবং আমরা দীর্ঘ সময় ধরে একটি এরকম নির্বাচনের অপেক্ষায় আমরা করছিলাম। বৃহত্তর ময়মনসিংহের 6 জেলায় বেশিরভাগ প্রার্থী নির্বাচনী সরঞ্জাম তৈরি করছেন ছোটবাজার এলাকার ছাপাখানায়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আজ বড়দিন। সারা দেশে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে দিনটি উদযাপন করছেন খ্রিস্ট ধর্মের অনুসারীরা। পরিবার পরিজনের সাথে হই হুল্লোড় করে কাটছে প্রতিটি মুহূর্ত। দেশের শান্তি, সমৃদ্ধি ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রার্থনা হয়েছে প্রতিটি গির্জায়। ঈশ্বর মানুষ হয়েছেন, নিরাকার আকার ধারণ করেছেন। ঈশ্বর মানব দেহধারী হয়েছেন। এই মানুষের মাঝে ঈশ্বরের বাস। বড়দিনের সবচেয়ে বড় আনন্দ সেখানে
বড়দিনে গির্জা প্রাঙ্গণ সাজানো হয়েছে জরির কারুকাজে। গির্জার ভেতরে ক্রিসমাস ট্রিকে সাজানো হয়েছে বাহারি সাজে। দেশবাসীকে খ্রিস্টান সমাজের পক্ষ থেকে বড়দিনের শুভেচ্ছা জানাই। বড়দিনের অর্থ শুধুমাত্র আমাদের একটা গণ্ডির মধ্যে আবদ্ধ নয়, সমস্ত দেশবাসীকে নিয়ে এটা। দেশের মানুষকে ভালোবাসুন, একে অপরকে ভালোবাসুন, অর্থাৎ যে ধর্ম একে অপরকে যাতে কাছে আনতে পারে, এটা আমার প্রত্যাশা। তুমি সান্তার কাছে কি কি চেয়েছো? মিঠাই, বারবি আর হচ্ছে মারমেড, জামা এবং খেলনা। আমাদের সুস্থতার জন্য বলি, আমাদের দেশের শান্তির জন্য বলি এবং আমাদের ছেলে মেয়েদের শান্তির জন্য। সেকুলারিজমের পার্টটা যেন সবসময় থাকে, আমরা যেন শান্তিতে বসবাস করতে পারি। জেরুজালেমের বেথেলহেমে এক গোশালায় 2012 বছর আগে মাতা মেরির গর্ভে জন্ম নেন যিশু। খ্রিস্ট ধর্মের প্রবর্তক যিশুর এই জন্মদিনকে বড়দিন হিসেবে পালন করে তার অনুসারীরা। বড়দিন উপলক্ষে পৃথক বাণীতে দেশের খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিমুল সালাহুদ্দিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নানা আয়োজনে সারা দেশে উদযাপিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। এসব অনুষ্ঠানে অংশ নিয়ে দেশবাসীর জন্য সম্প্রীতি, শান্তি ও মঙ্গল কামনা করা হয়। বরিশালে ক্যাথলিক চার্চে গোশালায় যিশুকে প্রণাম জানিয়ে ও ধর্মগান গাওয়ার মধ্য দিয়ে শুরু হয় বড়দিনের আনুষ্ঠানিকতা। সকালে শহরের ক্যাথেড্রাল চার্চে উৎসবে সামিল হন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। সিলেটের নয়া সড়কের প্রেসবিটারিয়ান চার্চে কেক কেটে উৎসবের সূচনা করা হয়। এর আগে বিশ্ব শান্তি ও সব ধর্মের মানুষের মঙ্গল কামনায় করা হয় সম্প্রীতি প্রার্থনা। গাজীপুরের কালীগঞ্জে সেন্ট নিকোলাস গির্জায় হয় প্রার্থনা সঙ্গীত, সমবেত প্রার্থনা। এছাড়া খাগড়াছড়ি, নাটোর, হিলি, রাজবাড়ী ও বেনাপোলেও নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বড়দিন। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ও ঋণ সহায়তা পেয়ে স্বাবলম্বী হয়েছেন শরীয়তপুরের অন্তত ৬,০০০ নারী। এমন সাফল্যে কমে এসেছে নারী পুরুষ বৈষম্য, পাল্টাচ্ছে নারীর প্রতি পরিবার ও সমাজের দৃষ্টিভঙ্গি। শরীয়তপুরের নড়িয়ার ভোজেশ্বর গ্রামের নিপা আক্তার পড়ালেখার পর চাকরির অপেক্ষায় না থেকে সেলাইয়ের প্রশিক্ষণ নেন জাতীয় মহিলা সংস্থায়। এখন তার প্রতিষ্ঠানেই কাজের সুযোগ হয়েছে বেশ কজন নারীর। ক্রেতাদের চাহিদা অনুযায়ী সেলাই করেন নকশি কাঁথা। আমি এখন নিজেও স্বাবলম্বী এবং আমার পার্শ্ববর্তী যারা বেকার মহিলা আছে তাদের আমি স্বাবলম্বী করার চেষ্টা করতেছি। তারাও ভালো আছে, আমিও ভালো আছি। সেলাই ছাড়াও বিভিন্ন বিষয়ে নারীদের প্রশিক্ষণ ও ঋণ সহায়তা দিচ্ছে জাতীয় মহিলা সংস্থা, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, পল্লী উন্নয়ন বোর্ড ও যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র সহ বেশ কিছু সরকারি প্রতিষ্ঠান। রোজগারের মাধ্যমে ভাগ্য বদলেছে তাদের। আমি নিজে কাজ করে স্বামীর পাশাপাশি আমার বাড়িটা করতে পারছি। কিছু টাকা দিচ্ছে, সেই টাকা দিয়ে আমরা সেলাই মেশিন টেশিন কিনে নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করছি। বাবা মা টাকা দিতে চায় না, হাত খরচে টাকা দিতে চায় না বা রিক্সা ভাড়া টাকা দিতে চায় না। এই জন্য সরকার ওনাদেরকে বিনামূল্যে শিখায়। ইভেন ওটা প্রতিদিন হাত খরচের জন্য 100 করে ভাতা দেওয়া হয়। জেলা প্রশাসক জানান, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে নারীদের প্রশিক্ষণে আরও সহায়তা দেওয়া হবে। সরকারের এই প্রশিক্ষণ কার্যক্রম এবং ঋণ কার্যক্রম অব্যাহতভাবে আছে। এই প্রকল্পগুলো কন্টিনিউইং। শরীয়তপুরে গত 5 বছরে সরকারিভাবে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন কমপক্ষে 6,000 নারী। তাদের মধ্যে 2,500 নারী বর্তমানে সফল উদ্যোক্তা, আর তাদের অধীনে কাজ করছেন বাকিরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বছরের শুরুতে দেশের চা বাগানগুলোতে চা উৎপাদন ছিল তুলনামূলক কম। এতে বছর শেষে উৎপাদনের লক্ষ্য পূরণ হবে কিনা তা নিয়ে ছিল সংশয়। তবে গত 2 মাসের মধ্যে কেটে যায় সংশয়। চা সংশ্লিষ্টরা জানান, বর্তমানে দেশে চা উৎপাদনের বার্ষিক লক্ষ্যমাত্রা ছাড়িয়ে এরই মধ্যে 8 ভাগ বেশি উৎপাদন হয়েছে। এবারের বর্ষা মৌসুমে মৌলভীবাজার, সিলেট, চট্টগ্রাম ও উত্তরাঞ্চলে পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় বেড়েছে চায়ের উৎপাদন। সম্প্রতি নিলামে ভালো দাম পাওয়ায় চা চাষে আগ্রহী হয়ে উঠেছেন অনেকেই। মূলত এসব কারণে চলতি বছর বার্ষিক লক্ষ্যের অতিরিক্ত চা উৎপাদনের পথে দেশের চা শিল্প। বাংলাদেশ চা বোর্ডের তথ্য অনুযায়ী 2018 সালের শুরুতে দেশের বাগানগুলো থেকে চা উৎপাদনের বার্ষিক লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল 7,23,90,000 কেজি। অক্টোবর পর্যন্ত দেশে সব মিলিয়ে 6,67,31,000 কেজি চা উৎপাদন হয়েছে। চা উৎপাদনের মাস ভিত্তিক গড় দাঁড়িয়েছে 66,73,100 কেজিতে। আবহাওয়া অনুকূলে থাকার কারণে আমাদের প্রোডাকশন কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং
আমরা আশা করছি সম্পূর্ণ ডিসেম্বর মাস এই আবহাওয়া যদি থাকে আমাদের, আমরা প্লাকিং করতে পারবো। গত বছর আমরা প্রোডাকশনে কিছু প্রবলেম ছিল, আমরা প্রোডাকশন বাড়াতে পারিনি, কিন্তু এই বছর গতবারের থেকে প্রোডাকশন অনেক ভালো হচ্ছে। ইতিমধ্যে প্রায় 8% বেশি চা উৎপাদন হয়েছে এবং চলতি মাসে নতুন কুড়িও সংগ্রহ করা যাবে। এতে রেকর্ড পরিমাণ উৎপাদন হবে বলে আশাবাদী চা সংসদের সভাপতি। উৎপাদনও বেড়েছে এবং এই মুহূর্তে আমরা লাস্ট ইয়ারের চেয়ে প্রায় 7-8% এহেড রয়েছি। এর আগে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড হয়েছিল 2016 সালে। সে সময় চা উৎপাদন হয় 8,50,50,000 কেজি। 2017 সালে তা নেমে আসে 7,80,95,000 কেজিতে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আর এই ছিল সমগ্র বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।